আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেল আপনাদের স্বাগতম। পড়ছি অবরুদ্ধ নিষেধ। লেখনীতে তেজস্মিতা মর্তুজা। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজটা ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরে তাপ করা। বোরকার হিজাবের আভরণে নিচের ঘামের স্রোত বেয়ে যাচ্ছে তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি যেন প্রোগ্রাম ছিল, সেসব অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে, এবং বাকিটা নিজস্ব। অন্তর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে, এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতোই পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করেও বলবে, তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী, উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল বক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটাকে, অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনি একদল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজ টাজ নেই, কিচ্ছু না। কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাভানি থেকে মুক্তির একটা ছোট দেওয়া সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদ ক্লান্ত শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে, প্রায় এমন হয়, এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলেও কারো কিছু করার নেই, এটাই নিয়ম। মেয়েদের যুবতী হলে দেখতে আসা হবে, কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাস দাসী কেনাবেচা হতো। মেহমান মোট 6 জন, পাত্রের মা, ফুপু, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তুকে কোনো রকমে বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপি মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলে গেছেন, পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েদের পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখ বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে না বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উকিঝুঁকি দেওয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী, তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণটা সরিয়ে খোপাটা খুলে ফেললেন। এক রাশি সামান্য খোপা কোকড়া কোকড়ানো ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের উপর। অন্তু তখন রাবেয়ার দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে, তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিমের মতো লাগলো। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কোণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতোই ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখলো। এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখে যে কেউ ঘায়েল। গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার উপর ছোটখাটো মানানসই নাকখানা, সুঢল থুতনি, উপর ভাগে শিল্পীর পেন্সিলে আঁকানো তোলা ঠোঁট দুটো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখে জাগানো সুন্দর হয়। চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ 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 কথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। রূপ রূপসী সব কন্যাই যে সুহাসিনী।
লাজুকলতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের স্বত্বাধিকারিণী হবে, যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তুর থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো। এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকটাও ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমান বোধ করতে লাগলো। দুজন পরপুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেরে চেষ্টা করছে, চেষ্টা ত্রুটি রাখছে না। আম্মুর উপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো, হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোটের উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তুর একটানে নিজেরকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটের গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতীর নির্ভেজাল গাম্ভীর্যে। এরপর কথাটিতে তারপর বলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, আপনার অপরাধ নয়, মূর্খতা। আমি কুরবানি হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত ও আকর্ষণীয় গায়ের রংওয়ালা মাংসপেশি হৃদপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বরাবরই এ নিয়ে চিন্তিত থেকে প্রেসার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ, কার মতো হয়েছেন তিনি জানে না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশে কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তুমি দেখছি। দেখতে আসছি তো দেখবো না? দেখবেন কিভাবে? ঠ্যাঙ্গের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা? এইভাবে মেয়ে দেখে তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে? তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। এই শিক্ষার কোনো দাম নাই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবের। একটা মেয়েকে বউ করে বাড়ি তুলবো, দেখে শুনেই তো নেব নাকি? অন্তর শাড়ির আঁচলটা ভালোভাবে শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল নাকি নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে ঘাড়ের ওড়না তুলে খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা তো? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যেন কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমন কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরা দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যাবে নাকি? বাড়ির বউ হইব বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হবে কে বলেছে? সকল পণ্য এক দাড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মোকাপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনো অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রর মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করলেন, আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তু কোনো ভদ্রলোকের পরিবারে যাবে না। এই মেয়ে তোমারে অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলল, নেই অপমান নেই। আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যাই হোক, সম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবরই অভদ্র
এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়। তার ভালো বদনাম আছে পাড়ায় এই নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনে ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কোনো কেনার বিনিময়ে কিছু অর্থ দেওয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েকেও দেবে, এবং সে আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা নিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন, আমি কামাই করে খাওয়াবো। সে শাড়ি গয়না পরে ঘর সামলাবে। রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তু এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল না, জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তু রুমে এলেন মিনিট 20 পর। বোঝা গেল খুব কষ্টের পরিস্থিতির সামনে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। এক থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেয়ারাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাই দিয়ে ফেলছি নাকি তোমায় আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়া কোনো হক নাই আমার। পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই আমি শুনি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দায় মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকেদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেক ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা তো, তা লাগাতেই তো মিটে যেত সব। এই দিনের কতগুলো সাথে এমন হইল, পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়ে লোকের কানাঘুষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়ার দরকার, সেসব ফেলে সে আম্মুর ঘা ঘেঁষে বসে পড়ল। আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে, সেটা কেবল মানুষের খোঁচা মারার আলোচনার বিষয় হবে। তাহলে যেই মানুষ তোমার কষ্টের আলোচনা না করে কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কানে ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই অত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজ কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে নাজাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখ মুখে দ্যুতিময় ধীরতা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা? যেখানে জীবনটাই টানাপোড়েনে এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি নাও হয়, না যদি করিস, পরে করবি তো? বিয়ের লোক মেয়ের বাড়ি আশেপাশে খোঁজ করে। তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসলো। সেটা ভাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চরিত্র সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শুনুন তো, মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ তুই বুঝিস না? এসব বিপদ আনে খালি।
এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে পড়ালেখা করায় ভুল করেছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরো খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। এখন আইনজীবীদের জীবন মুখ বন্ধ আর নির্ঝট চলতে পারে না। আম্মা, তুমি এটা মেনে নাও। যদি ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে আমার পিঠে। আমি গোসল দিয়ে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাঝখানে ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলছে। দেশের পরিস্থিতি ভালো না, চারিদিক উত্তাল। দ্রুত উঠে ফজর নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছে। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাইল হয়েছেন, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না। আমজাদ সাহেব বলেন, পড়ালেখা করা মেয়েদের সংসারে যুক্ত করতে নেই। পড়ালেখা ও সংসার দুটোই একক বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু পড়ালেখা করতে হয়, নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিচ্ছি, চা দিচ্ছি, বিস্কুট আছে, যা। অন্তু দরজা ধরে ঝুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড এ হেল্পম্যান মম? আই কুড বি দ্য ইট ইউ ওয়ান্ট। সেটা আবার কি? কি বলছিস? খাঁটি বাঙাল নারী মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা? চুপচাপ বারান্দা যা। জ্বালাস না আমারে এখন। আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতুয়ার উপর একখানা ঘিয়ে রঙা শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। বলতে বলতেই অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। আমি এখনো বাচ্চা নেই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি। তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে? দেখতে ভালো লাগবে না। আমজাদ সাহেব ভারী মুখে তাকালো অন্তুর, বলল, তুমি আমার রাস্তা পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলের পাশে বসে থাকবে। দরকার নেই, কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্তুও হাসলো না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকাল, ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে নিঃশ্বাস টানে। তার মনে হয় এ জগতে সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এ জীবনে চাওয়া পাওয়া এখানেই ফুরোয়। আমজাদ সাহেব ভরাট গলায় একটু ধমকে বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না। চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আনমনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো পাকা মানসি তোর আব্বায়, দুধ ভাত মাখাইছি, আয় পরে পরে পড়বি।